চীনা ভাষা শেখার এই জার্নিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা শব্দ শিখব যেটা সত্যি বলতে ভীষণ কাজের। এই একটা শব্দ দিয়েই একটা শান্ত পরিবেশের বর্ণনা দেয়া যায়, আবার কাউকে চুপ করতেও বলা যায়। কিভাবে? চলেন আজ সেটাই ভালো করে জেনে নিই। তো এই হলো সেই শব্দটা আংজিং। বাংলায় এর মানে হলো শান্ত, নীরব বা চুপ করা। মানে ভাবুন একবার, একটা শান্ত লাইব্রেরির কথা বলতেও এই শব্দ, আবার ক্লাসের বন্ধুদের চুপ করতে বলার জন্যও কিন্তু এটাই ব্যবহার হয়। আচ্ছা, যে কোনো নতুন ভাষা শিখতে গেলে প্রথম চ্যালেঞ্জটা কি আসে? উচ্চারণ, তাই না? আর চীনা ভাষার ক্ষেত্রে তো টোনের ব্যাপারটা আছেই। সো চলেন সবার আগে এর সঠিক উচ্চারণটাই ঠিকঠাকভাবে শিখে ফেলি। ভালো করে খেয়াল করুন, শব্দটা দুটো অংশে ভাঙা যায়, আন আর জিং। প্রথমটা আন, এটা হলো ফার্স্ট টোন, মানে গলার স্বরটা একদম সমান, একটা হাই পিচে থাকবে আ ন। কিন্তু দ্বিতীয়টা জিং, এটা হলো ফোর্থ টোন, মানে আওয়াজটা হঠাৎ করে ওপর থেকে নিচে নামবে, একটা ঝটকার মতো, জিং। একসাথে বললে দাঁড়ায় আন জিং। উচ্চারণ তো হলো, কিন্তু এবার আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, মানে আমার তো এটাই সবচেয়ে ভালো লাগে। চীনা অক্ষরগুলো না শুধু অক্ষর না, এগুলো এক একটা ছবি, এক একটা গল্প। আর এই গল্পগুলো একবার জেনে গেলে শব্দটা মনে রাখা একদম সহজ হয়ে যায়। এই ছবিটা একবার দেখুন, কি অসাধারণ তাই না? প্রথম অক্ষরটা হলো আন, এর ওপরে যে অংশটা ওটা হলো একটা ছাদের প্রতীক, আর তার নিচে একজন নারীর ছবি। প্রাচীনকালে চীনে মনে করা হতো যে একজন নারী যখন বাড়ির ছাদের নিচে থাকেন তখন তিনি নিরাপদ, আর সেখান থেকেই আসে শান্তি। তো ছাদের নিচে নারী মানেই হল নিরাপত্তা আর শান্তি। আচ্ছা, এবার আসি দ্বিতীয় অক্ষরে চিং। এটার গল্পটাও কিন্তু কম ইন্টারেস্টিং না। এর বাম দিকে যে চিহ্নটা ছিং, সেটার মানে হলো পরিষ্কার বা সবুজ, আর ডান দিকেরটা জাং, মানে সংগ্রাম বা গণ্ডগোল। তো দুটো একসাথে মেলালে কি দাঁড়ায়? যখন সব গণ্ডগোল বা কোলাহল থেমে গিয়ে পরিবেশটা একদম পরিষ্কার হয়ে যায়, তখনই তো নীরবতা আসে। ভাবা যায় কত গভীর একটা চিন্তা। উচ্চারণও হলো, গল্পও শোনা হলো। এবার চলুন দেখি এই শব্দটা আসলে বাস্তবে কিভাবে কাজ করে, কারণ এর একটা দারুণ ব্যাপার আছে, এটা দুভাবে ব্যবহার করা যায়। এই যে দেখুন, একদিকে এটা অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ, যখন কোনো জায়গার বর্ণনা দিতে হবে। ধরুন একটা পার্ক খুব শান্ত, তখন এটা ব্যবহার হবে। আবার অন্যদিকে এটাই কিন্তু ভার্ব বা ক্রিয়া, মানে যখন কাউকে চুপ করতে বলতে হবে, একটা কমান্ড দিতে হবে, তখন ওই একই শব্দ। কি দারুণ ভার্সেটাইল, তাই না? তো থিওরি তো অনেক হলো, এবার কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যাক, কি বলেন? প্রথম বাক্যটা দেখি। ধরুন একটা খুব নিরিবিলি জায়গায় গিয়েছেন, পরিবেশটা দারুণ লাগছে। তখন বলা যেতে পারে জেলি দ্য হোয়ানজিং হ্যান আনজিং। জেলি দ্য হোয়ানজিং মানে এখানকার পরিবেশ, হান মানে খুব, আর আনজিং মানে শান্ত। সো সিম্পলি এখানকার পরিবেশ খুব শান্ত। এখানে কিন্তু আনজিং শব্দটা পরিবেশের গুণ বোঝাচ্ছে, মানে এটা একটা বিশেষণ। এবার দ্বিতীয় ব্যবহারটা দেখি ভার্ব হিসেবে। ভাবুন তো, ক্লাসরুমে খুব হট্টগোল হচ্ছে, তখন টিচার কি বলবেন? বলবেন ছিং আনজিং। ছিং আনজিং। এই ছিং মানে হলো প্লিজ বা দয়া করে, তার মানে প্লিজ চুপ করো। এখানে কিন্তু কাউকে একটা কাজ করতে বলা হচ্ছে, তাই এটা ভার্ব। এটা লাইব্রেরি বা মিটিংয়ে খুব কমন একটা কথা। আচ্ছা, বর্ণনা দেওয়া হলো, কমান্ড দেওয়া হলো, এবার প্রশ্ন করবেন কিভাবে? ধরুন কাউকে জিজ্ঞেস করতে চান তোমার রুমটা কি শান্ত, তখন বলতে হবে নিদে ফাংজিয়ান আনজিং মা। নিদে ফাংজিয়ান আনজিং মা। এখানে নিদে ফাংজিয়ান মানে তোমার রুম। আসল ম্যাজিকটা হলো শেষের মা। মা চীনা ভাষায় কোনো হ্যাঁ না বাক্যের শেষে শুধু এই মা বসিয়ে দিলেই ওটা একটা প্রশ্ন হয়ে যায়। দারুণ না? সো আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা শিখলাম আনজিং, যার মানে শান্ত বা চুপ করা। এর পেছনের অসাধারণ গল্পটাও জানলাম। ছাদের নিচে একজন নারী আর কোলাহল থেমে গিয়ে পরিষ্কার হয়ে যাওয়া। আর সবচেয়ে বড় কথা, এটা অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুইভাবেই ব্যবহার করা যায়। আর সেটার জন্য আমরা 3টে উদাহরণও দেখে নিলাম। তো এখন থেকে শান্ত বা নিরিবিলি বোঝাতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে না, শান্তর উল্টোটা কি? মানে কোলাহলপূর্ণ বা নয়েজি জায়গাকে চীনা ভাষায় কি বলে? এটা নিয়ে না হয় একটু ভাবা যাক। হয়তো পরের কোনো আলোচনায় এর উত্তরটাও পেয়ে যাব আমরা।